হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। দেখো, তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস এক্সামের কিন্তু আজকে ক্লাস 2 দ্বিতীয় নম্বর ক্লাস, এবং ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা সকলেই কিন্তু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, ঠিক আছে? দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা? সঠিক উত্তর অপশন 1, স্ত্রী এনোফিলিস মশা কিন্তু আমাদের ম্যালেরিয়া রোগ ছড়ায়, ঠিক আছে? মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। দেখে নাও, এখানে আমাদের স্ত্রী এনোফিলিস নামক মশার কামড়ের ফেলে আমাদের ম্যালেরিয়া রোগ ছড়ায়। প্লাজমোডিয়াম পরজীবী সংক্রামিত দশা দ্বারা বাহিত হয়, মানে আমাদের ম্যালেরিয়া রোগের জন্য দায়ী পরজীবী সেটা হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম পরজীবী, ঠিক আছে? এটা এক্সামে আসে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভালে, প্লাজমোডিয়াম মেলেরি এবং প্লাজমোডিয়াম ফেলসিফেরাম হলো 4 ধরনের ম্যালেরিয়ার পরজীবী যা মানুষকে সংক্রামিত করতে পারে, ঠিক আছে? টোটাল 4 ধরনের কিন্তু আমাদের প্লাজমোডিয়ামের পরজীবী দেখতে পাওয়া যায়, ঠিক আছে? মনে রাখবে। অ্যান্ড দেখো, এখানে কুইনাইন, যেটা সিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত ওষুধ, যা প্রধানত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন ওষুধ? সেটা হচ্ছে কুইনাইন, যেটা কিন্তু সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, স্যার রোল্যান্ড রসেই কিন্তু ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কার করেছিলেন। ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কার করেছিলেন স্যার রোল্যান্ড রস, ঠিক আছে? মনে রাখবে। অ্যান্ড ম্যালেরিয়াল প্যারাসাইট নিয়ে কাজ করার জন্য তিনি 1902 সালে মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো রোল্যান্ড রস কিন্তু 1902 সালে মেডিসিনের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অ্যান্ড বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়, মনে রাখবে, 25 এপ্রিল। খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25 এপ্রিল, ঠিক আছে? অ্যান্ড তোমরা এখানে আরও কিছু মনে রাখবে, সেটা হচ্ছে কিউলেক্স মশার কামড়ে কিন্তু আমাদের ফাইলেরিয়া বা গোঁদ রোগ ছড়ায়, ঠিক আছে? ফাইলেরিয়া বা গোঁদ রোগ ছড়ায়, সেটা হচ্ছে কিউলেক্স মশার কামড়ে। এবং তোমাদের এডিস মশার কামড়ে কিন্তু ডেঙ্গু জ্বর বা পিত রোগ কিন্তু ছড়ায়। এবং অ্যানোফিলিস মশার কামড়ে আমাদের ম্যালেরিয়া রোগ ছড়ায়, ঠিক আছে? এগুলো সমস্ত ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু মনে রাখবে। দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইংল্যান্ডের বর্তমান রাজধানী লন্ডন হলেও পূর্ববর্তী রাজধানীর নাম কি? ইংল্যান্ডের বর্তমান রাজধানী লন্ডন হলেও তার পূর্ববর্তী রাজধানীর নাম কি? সঠিক উত্তর উইনচেস্টার হচ্ছে ইংল্যান্ডের পূর্ববর্তী রাজধানীর নাম। কম্পিউটারে ব্যবহৃত শব্দ ডিওএস কথার অর্থ কী? ডিওএস কথার অর্থ কী? সঠিক উত্তর আমাদের ডিস্ক অপারেটিং সিস্টেম হচ্ছে ডিওএস কথার অর্থ, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এখানে দেখো, কম্পিউটার রিলেটেড ফুল ফর্ম কিছু আমরা জেনে নিই। যেমন যেগুলো বেসিক, যেগুলো জানা তোমাদের নিত্য প্রয়োজনীয়, সেগুলো হচ্ছে সিপিইউ, যেটাকে আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে জানি, ডিপিআই, ডটস পার ইঞ্চ, ডিভিডি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, এফপিএস, মনে রাখবে, ফ্রেম পার সেকেন্ড, ইসিসি, ইরোর কারেকশন কোড, এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ঠিক আছে? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এলডিডি, লাইটিং, ডাটা ট্রান্সপোর্ট, ঠিক আছে? এলসিডি রয়েছে, এলইডি রয়েছে, এমএমএক্স, মাল্টিমিডিয়া এক্সটেনশন, ঠিক আছে? পিসি, পার্সোনাল কম্পিউটার, র্যাম, রম, অ্যান্ড রয়েছে আরপিএম, রিভলিউশন পার মিনিট, ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এগুলো সমস্তই কিন্তু মনে রাখবে। এগুলো তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টার্মস এগুলো, ঠিক আছে? এই ফুল ফর্মগুলো কিন্তু আসে। দেখো, নেক্সট 4 নম্বর প্রশ্ন রয়েছে, আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হেলমন্দ হচ্ছে আমাদের আফগানিস্তানের দীর্ঘতম নদী, ঠিক আছে? অ্যান্ড দেখে নাও, কাবুল আফগানিস্তানের বৃহত্তম শহর ও রাজধানী, ঠিক আছে? আফগানিস্তানের বৃহত্তম শহর ও রাজধানী হচ্ছে কিন্তু কাবুল। অ্যান্ড সর্বোচ্চ চূড়া হচ্ছে নুসাক, আফগানিস্তানের সর্বোচ্চ চূড়া নুসাক। দীর্ঘতম নদী হচ্ছে হেলমন্দ। হিন্দুকুশ পর্বতমালা থেকে হেলমন্দ নদী উৎপত্তি হয়েছে, মনে রাখবে, হিন্দুকুশ পর্বতমালা, এটা থেকে কিন্তু আমাদের হেলমন্দ নদী কিন্তু উৎপত্তি হয়েছে, ঠিক আছে? অ্যান্ড আফগানিস্তানের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1973 সালে, মনে রাখবে। আফগানিস্তান প্রজাতন্ত্রে পরিণত হয় 1973 সালে। অ্যান্ড আফগানিস্তানের আইনসভার নাম হচ্ছে সুরা। সুরা হচ্ছে আফগানিস্তানের আইনসভার নাম, ঠিক আছে? অ্যান্ড দেখো না, আমাদের আফগানিস্তান ও ভারতের মধ্যে যে সীমারেখার নাম, সেটা হচ্ছে আমাদের ডুরান্ড লাইন। এটা তো খুব গুরুত্বপূর্ণ, তোমরা সকলে জানো। অ্যান্ড এটা কিন্তু স্যার মার্টিমান ডুরান্ড কর্তৃক এই রেখা কিন্তু আমাদের প্রকাশ করা হয়েছিল, যেটা কিন্তু 1896 সালে এই রেখা কিন্তু তৈরি করা হয়েছিল, ডুরান্ড লাইন, ঠিক আছে? মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই, দেখো, আফগানিস্তানের রাজধানী কাবুলেই কিন্তু আমাদের সম্রাট বাবরের কিন্তু আমাদের সমাধি রয়েছে, ঠিক আছে? এটা এক্সামে আসে। দেখো, 5 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম স্ত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? ভারতের কোথায় প্রথম স্ত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর মুম্বাইয়ে প্রথম কিন্তু ভারতের স্ত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? মনে রাখবে। দেখে নাও, 1916 সালে ধন্দ কেশব করবে শ্রীমতী নাথিবাই দামোদর ঠাকুরজি মহিলা বিশ্ববিদ্যালয় বা SNDT স্থাপন করেছিলেন।
ঠিক আছে। অ্যান্ড এটিই ছিল কিন্তু ভারতের প্রথম কিন্তু মহিলা বিশ্ববিদ্যালয়। এর মুখ্য কার্যালয় ছিল কিন্তু দক্ষিণ মুম্বাইয়ের চার্চ গেটে। অ্যান্ড এটি 1958 সালে মানে এটি 1916 সালে কিন্তু প্রকাশ পায় এবং 1958 সালে মনে রাখবে মহর্ষি কার্ভে ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, মহর্ষি কার্ভে এটা প্রতিষ্ঠা করেন এবং তিনি 1958 সালে ভারতরত্ন পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো পৃথিবীর কোথায় প্রথম এটিএম পরিষেবা চালু হয়? এটিএম পরিষেবা কোথায় প্রথম চালু হয়? সঠিক উত্তর আমাদের লন্ডনে প্রথম কিন্তু এটিএম পরিষেবা চালু হয়। তোমাদের এখানে একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি যে এটিএম এর ফুল ফর্ম কী, তোমরা নিশ্চয়ই জানাও যে এটিএম এর ফুল ফর্ম কী। দেখো 7 নম্বর প্রশ্ন, কোন দেশের জাতীয় প্রতীক হাতি? হাতি কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তর আইভরি কোস্ট, এর জাতীয় প্রতীক হচ্ছে আমাদের হাতি। কোন দেশের জাতীয় পতাকায় AK-47 আগ্নেয়াস্ত্রের ছবি আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু আসে। কোন দেশের জাতীয় পতাকায় AK-47 এর ছবি আছে? সঠিক উত্তর মোজাম্বিক। মোজাম্বিক দেশের জাতীয় পতাকায় AK-47 আগ্নেয়াস্ত্রের ছবি রয়েছে। বিশ্বখ্যাত পিসার হেলানো টাওয়ারের সিঁড়ি আছে কয়টি? পিসার হেলানো মিনার বা পিসার হেলানো টাওয়ারের সিঁড়ি কয়টি আছে? সঠিক উত্তর 294টি সিঁড়ি রয়েছে পিসার হেলানো মিনারের। ঠিক আছে, তোমরা মনে রাখবে, দেখো পিসার হেলানো মিনার ইতালির পিসা প্রদেশের একটি ভবন বিশেষ। এই মিনারটি ঘণ্টা বাজানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। ভূমি থেকে অষ্টতল বিশিষ্ট এই মিনারের উচ্চতা প্রায় 56 মিটার। ঠিক আছে, এটার কিন্তু টোটাল 8টা কিন্তু তোলা রয়েছে এবং এটার উচ্চতা কিন্তু টোটাল কিন্তু আমাদের 56 মিটার। ঠিক আছে, এর সর্বমোট ওজন প্রায় 14,500 টন। বর্তমানে এটি প্রায় 3.99 ডিগ্রি কোণে হেলে রয়েছে, মানে প্রায় 4 ডিগ্রি কোণে হেলে রয়েছে আমাদের এই পিসার হেলানো মিনার। ঠিক আছে, অ্যান্ড এর সিঁড়ি সংখ্যা রয়েছে আমাদের 294টি উইকিপিডিয়া অনুসারে। ঠিক আছে, অ্যান্ড এটি কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি। তো মনে রাখবে পিসার হেলানো মিনার এটা কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি এবং এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। ঠিক আছে, তো এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসবে, তোমরা কিন্তু কিছু কিছু প্রশ্ন এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট মহাভারতে বর্ণিত কৌরবদের মাতুল শকুনির পিতার নাম কি? বলেছে যে শকুনির পিতার নাম কি? শকুনিকে আমরা সকলে চিনি, শকুনি মামা বলি। তো শকুনির পিতার নাম কি ছিল মহাভারতে? সঠিক উত্তর সুবল ছিল আমাদের শকুনির পিতার নাম। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বালিকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? ভারতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1848 সালে কিন্তু ভারতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, মনে রাখবে, দেখো আমাদের 1848 সালের 1 জানুয়ারি মহাত্মা জ্যোতিবা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে পুনের ভিদেওয়াড়ায় ভারতের প্রথম বালিকা বিদ্যালয় শুরু করেন। ঠিক আছে, তো ভারতের প্রথম বালিকা বিদ্যালয় হচ্ছে 1948 সালে প্রতিষ্ঠিত হয় পুনেতে, পুনের ভিদেওয়াড়ায়। ঠিক আছে, এন্ড এটা প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে। ঠিক আছে, এন্ড ভারতের প্রথম মহিলা শিক্ষক হলেন আমাদের এই সাবিত্রীবাই ফুলে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ এক্সামে আসে। এন্ড তোমাদেরকে বলে দিই, আমাদের জ্যোতিবা ফুলে 1873 সালে কিন্তু সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এটাও কিন্তু এক্সামে আসে যে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন আমাদের জ্যোতিবা ফুলে 1873 সালে। ঠিক আছে, অ্যান্ড তিনি জাতপাত বিরোধী আন্দোলনের সাথে জড়িত। ঠিক আছে, তো মনে রাখবে অ্যান্টি কাস্ট মুভমেন্টের সাথে জড়িত আমাদের এই জ্যোতিরাও ফুলে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে এখানে আরেকটা কিছু গুরুত্বপূর্ণ টপিক বলে দিই, যে বেথুন কলেজ বাংলার ইতিহাসে প্রথম মহিলা কলেজ ছিল, যা 1849 খ্রিস্টাব্দে জন এলিয়া ড্রিঙ্ক ওয়াটার বিটনের প্রচেষ্টায় কিন্তু কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখবে। দেখো নেক্সট, মোবাইল ব্যবসায়ী সংস্থা নোকিয়া কোন দেশের কোম্পানি? নোকিয়া কোন দেশের কোম্পানি? তো মনে রাখবে নোকিয়া হচ্ছে আমাদের ফিনল্যান্ডের কোম্পানি। ভারতে কে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী হন? সঠিক উত্তর মোরারজি দেশাই সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোনটি? সঠিক উত্তর তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র। ঠিক আছে, দেখে না আমাদের এখানে ভারতের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি অপসরা ট্রম্বোতে কাজ করতে শুরু করে। ঠিক আছে, তো মনে রাখবে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি ছিল আমাদের অপসরা, যেটা মুম্বাইয়ের ট্রম্বোতে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লিটি কিন্তু 1969 সালে তারাপুরে প্রতিষ্ঠিত হয়। বাট প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লি সেটা কিন্তু তারাপুরে প্রতিষ্ঠিত হয় 1969 সালে। কালপাক্কমে অবস্থিত মাদ্রাজ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হলো ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, তো কালপক্কম অবস্থিত
মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এন্ড দেখো এখানে আছে আমাদের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো ক্ষমতা অনুযায়ী ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি, সেটা হচ্ছে আমাদের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, মনে রাখবে। এন্ড দেখো ভারতে পারমাণবিক শক্তি গবেষণার জনক হচ্ছে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ঠিক আছে, পরমাণু বিজ্ঞানের জনক বা পারমাণবিক শক্তি গবেষণার জনক হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা, মনে রাখবে। ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর আমাদের গুলজারিলাল নন্দ ছিলেন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী। ভারতের বৃহত্তম কারাগার কোনটি? তিহার জেল হচ্ছে ভারতের বৃহত্তম কারাগার। ভারতের সবচেয়ে বেশি কোন উপজাতি বসবাস করে? কোন উপজাতি বাস করে ভারতের সবচেয়ে বেশি? সঠিক উত্তর দেখো অপশানগুলোর মধ্যে হবে কিন্তু আমাদের এখানে গোন্ড উপজাতি। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে ভারতের সবচেয়ে বড় উপজাতি হচ্ছে আমাদের ভিল উপজাতি। দেখো ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভিল হলো সর্বাধিক জনবহুল উপজাতি। ঠিক আছে, তারপরে হচ্ছে গোন্ড। গোন্ড হলো দ্বিতীয় বৃহত্তম উপজাতি, বাট সবচেয়ে বড় উপজাতি রয়েছে ভিল। ভিল অপশানে না থাকলে সেখানে হবে আমাদের গোন্ড। অ্যান্ড দেখো গোন্ডগুলি 4টি উপজাতি বিভক্ত, সেগুলো হচ্ছে রাজগোন্ড, মাদিয়া গোন্ড, ধুরবে গোন্ড অ্যান্ড খাতুলওয়াব গোন্ড। ঠিক আছে, তারা বেশিরভাগই সাধারণত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় বসবাস করে। ঠিক আছে, মানে আমাদের মিডিল ইন্ডিয়ায় বা বলতে পারো তোমরা ইস্টার্ন ইন্ডিয়ায় সাধারণত এরা বসবাস করে। ঠিক আছে, তোমরা এখানে মনে রাখবে যে ভারতের সর্বাধিক তপশিলি উপজাতি বা এসটি সম্প্রদায় বসবাস করে কিন্তু আমাদের মধ্যপ্রদেশে। অ্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপে সবচেয়ে বেশি কিন্তু আমাদের এসটি বসবাস করে। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পুদুচেরিতে 2011 সালের আদমশুমারি অনুসারে কিন্তু কোনো তপশিলি উপজাতির জনসংখ্যাই নেই। মানে এই সব জায়গায় কিন্তু আমাদের কোনো কিন্তু এসটি পপুলেশনেই কিন্তু নেই। ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পুদুচেরিতে। দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশকে লবঙ্গের দেশ বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লবঙ্গের দেশ বলা হয় আমাদের কাকে? মাদাগাস্কারকে বলা হয় লবঙ্গের দেশ। দেখো নেক্সট, ভারতের সময় অনুসারে ঘড়িতে যখন বেলা 12টা বাজে তখন সিঙ্গাপুরের সময় কত? যখন বেলা 12টা বাজে তখন সিঙ্গাপুরের সময় কত? তো মনে রাখবে আমাদের দিল্লির সময় থেকে, ভারতের দিল্লির সময়সীমা থেকে আমাদের সিঙ্গাপুরের সময়সীমা প্রায় কিন্তু 2.5 ঘন্টা কিন্তু আগে রয়েছে। ঠিক আছে, মানে আমাদের যদি দিল্লিতে বেলা 12টা বাজে তো সেখানে কিন্তু সিঙ্গাপুরে বাজবে বিকেল 2:30 বা দুপুর 2টা কিন্তু 30। ঠিক আছে, মনে রাখবে। দেখো কোন তারিখে বিশ্ব রক্তদান দিবস পালিত হয়? বিশ্ব রক্তদান দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে পালন করি আমরা? খুব গুরুত্বপূর্ণ, স্টার আমাকে দিয়ে রাখবে 5টি। মনে রাখবে 14 জুন আমরা পালন করি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হিসেবে। ঠিক আছে, অ্যান্ড দেখে নাও প্রতি বছর 14 জুনের এই দিনটি সারা বিশ্বের রক্তদাতা দিবস হিসেবে পালিত হয়। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কার্ল ল্যান্ডস্টাইনের জন্মবার্ষিকীতে। তো কার্ল ল্যান্ডস্টাইনের জন্মবার্ষিকীতে কিন্তু আমরা এই বিশ্ব রক্তদাতা দিবস পালন করি। ঠিক আছে, এই বিখ্যাত গবেষক আধুনিক ব্লাড ট্রান্সফিউশনের জন্মদাতা। ঠিক আছে, তাকে বলা হয় ফাদার অব মডার্ন ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে, ট্রান্সফিউশন বা ইমিউনোকেমিস্ট্রির জনক। ঠিক আছে, মনে রাখবে ফাদার অব মডার্ন ব্লাড ট্রান্সফিউশন বা ইমিউনোকেমিস্ট্রির জনক হচ্ছে আমাদের কার্ল ল্যান্ডস্টাইনার। ঠিক আছে, তিনি এবিও রক্তের ধরন কিন্তু আবিষ্কার করেছিলেন 1901 সালে। তাই কিন্তু 1930 সালে তিনি কিন্তু মেডিসিনের জন্য কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, মনে রাখবে। দেখো কোন কবি অভিনব জয়দেব নামে পরিচিত ছিলেন? অভিনব জয়দেব নামে পরিচিত ছিলেন কোন কবি? সঠিক উত্তর বিদ্যাপতি আমাদের অভিনব জয়দেব নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, কবি বিদ্যাপতি মৈথালি কোকিল ও অভিনব জয়দেব নামে কিন্তু পরিচিত ছিলেন, মনে রাখবে। ঠিক আছে, অ্যান্ড দেখো আমাদের 22 নম্বর প্রশ্ন হচ্ছে বুদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের প্রকৃত নাম কী ছিল? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের প্রকৃত নাম কী ছিল? সঠিক উত্তর আদিনাথ চন্দ্রগর্ভ ছিল আমাদের অতীশ দীপঙ্করের কিন্তু প্রকৃত নাম। কে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট বা ভারতীয় ক্রিকেটের ঠাকুরদা নামে পরিচিত ছিলেন? ভারতীয় ক্রিকেটের ঠাকুরদা নামে পরিচিত ছিলেন কে বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট? সেটা হচ্ছে ডিভি দেওধর কিন্তু ভারতীয় ক্রিকেটের ঠাকুরদা নামে পরিচিত ছিলেন। বাট তোমাদের যদি এখানে প্রশ্নে পড়ে যে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তখন সেটা হবে কিন্তু আমাদের দাদাভাই নৌরোজি, মনে রাখবে। দেখো 24 নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত?
মনে রাখবে উড়িষ্যাতে অবস্থিত আমাদের এই লিঙ্গরাজ মন্দির, ঠিক আছে। দেখানো লিঙ্গরাজ মন্দিরটি কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত এবং এটা কিন্তু শিবকে এখানে কিন্তু পুজো করা হয়, ভগবান শিবকে। অ্যান্ড ভুবনেশ্বরকে কিন্তু মন্দিরের শহর বলা হয়, মনে রাখবে, কারণ এখানে কিন্তু 700টিরও বেশি কিন্তু আমাদের মন্দির রয়েছে, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের লাস্ট প্রশ্ন রয়েছে, পুল্লেলা গোপীচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত? পুল্লেলা গোপীচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত আমাদের এই পুল্লেলা গোপীচাঁদ, ঠিক আছে। আজকে এই প্রশ্নগুলি ছিল, তোমাদের ক্লাসটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, অ্যান্ড ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। ওকে সকলে ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট, ওকে টাটা, বাই বাই।